তো ফাইনাইট এলিমেন্ট মেথড নামটা শুনলে কেমন যেন একটা কঠিন একাডেমিক ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু আসল কথাটা হলো এটা একটা অসাধারণ শক্তিশালী কৌশল। আধুনিক ইঞ্জিনিয়ারিং আমরা যা কিছুই তৈরি হতে দেখি তার প্রায় সবকিছুর পিছনে এর একটা বড় ভূমিকা আছে। চলুন আজ আমরা এই পদ্ধতির মূল রহস্যটাকেই সহজভাবে বুঝে নিই। আচ্ছা, আসুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি। একটা মাস্টারপিস মানে একটা অসাধারণ শিল্পকর্ম, সেটা যাই হোক না কেন, কিভাবে তৈরি হয়? ধরুন একটা বিশাল ব্রেজ বা একটা খুব জটিল সফটওয়্যার, এর পেছনের ভাবনাটা কি? একবার ভাবুন তো, কলকাতার হাওড়া ব্রিজের কথা, কি বিশাল আর জটিল একটা স্ট্রাকচার। আবার অন্যদিকে ভাবুন একটা খুব সুন্দর বড় আলপনার কথা, যেখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিন্দু একদম নিখুঁতভাবে মেলানো। শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এই দুটো একদম আলাদা জিনিস তৈরি করার পিছনে একটাই গোপন কৌশল লুকিয়ে আছে। আর আজ আমরা সেই গোপন কৌশলটা নিয়েই কথা বলবো। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে দেখি যে একটা মাস্টারপিস বানানোর সমস্যাটা আসলে কি, আর তার সমাধানই বা কি। আর সেই গোপন কৌশলটা হলো যে কোনো অসম্ভব জটিল সমস্যাকে প্রথমে ছোট ছোট সমাধানযোগ্য অংশে ভেঙে ফেলা। ব্যাপারটা অনেকটা আলপনা আঁকার মতো। দেখুন, একজন শিল্পী কিন্তু পুরো নকশাটা একবারে আঁকেন না, তাই না? উনি ছোট ছোট অংশ যোগ করে করে একটা সম্পূর্ণ রূপ দেন। ঠিক সেভাবে ইঞ্জিনিয়ারিংয়ে একটা বিশাল স্ট্রাকচারকে হাজার হাজার ছোট আর সহজ অংশে ভাগ করে নেওয়া হয়, কারণ এই প্রত্যেকটা ছোট অংশকে বোঝা বা বিশ্লেষণ করা অনেক বেশি সহজ। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডিসক্রিটাইজেশন। এই প্রক্রিয়াটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। প্রথমে আমাদের সামনে থাকে একটা অসম্ভব জটিল সমস্যা, যেমন ধরুন পুরো ব্রিজটা। তারপর আমরা সেটার উপর একটা কাল্পনিক জাল বা মেশ বসিয়ে দিই। এই জালটা ব্রিজটাকে অনেকগুলো ছোট ছোট অংশে মানে ফাইনাইট এলিমেন্টে ভাগ করে দেয়। আর সবশেষে আমরা সে হাজার হাজার অংশের মধ্যে থেকে যে কোনো একটা সহজ অংশকে তুলে নিই আর সেটাকে বিশ্লেষণ করি। কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে। হাজার হাজার ছোট ছোট অংশ তো বানালো হলো, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে এই সবকটা অংশ একসঙ্গে জুড়ে একটা নিখুঁত আর মজবুত কাঠামো তৈরি করবে? ভাবুন তো, যদি একটা অংশ ঠিকমতো কাজ না করে তাহলে তো পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়তে পারে। এর উত্তরটা লুকিয়ে আছে ফিজিক্সের একটা খুব মৌলিক নিয়মের মধ্যে, যা এই সব ছোট ছোট অংশগুলোকে আঠার মতো একসঙ্গে ধরে রাখে। এটাকে আমরা বলতে পারি ভারসাম্যের এক গোপন সূত্র, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। এই নিয়মটাকে একটা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম হিসেবে ভাবতে পারেন। নিয়মটা খুব সহজ। যদি আপনি সিস্টেমের যে কোনো একটা ছোট অংশে সামান্য একটা কাল্পনিক ধাক্কা দেন, তাহলে সেই ধাক্কাটা দিতে যে পরিমাণ কাজ বা শক্তি আপনি খরচ করছেন, ঠিক ততটাই শক্তি ওই অংশের ভেতরে স্ট্রেস হিসেবে জমা হতে হবে। সোজা কথায়, শক্তির কোনো অপচয় হবে না, একটা নিখুঁত ভারসাম্য সবসময় থাকবে। ফর্মাল ভাষায় যদি বলি, তাহলে সংজ্ঞাটা হলো, যখন কোনো সিস্টেম ভারসাম্যে থাকে তখন একটা ছোট্ট কাল্পনিক সরণের জন্য অভ্যন্তরীণ কাজ, যাকে আমরা ডেল্টা ইউ বলি, আর বাহ্যিক কাজ ডেল্টা ডাব্লিউই দুটোই সমান হতে হবে। এই ডেল্টা ডাব্লিউই ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ সমীকরণটাই হল সেই মূল ভিত্তি যা প্রত্যেকটা ছোট অংশকে কন্ট্রোল করে। তাহলে কোন মৌলিক নীতি প্রতিটি ছোট উপাদানের শক্তির ভারসাম্য নিশ্চিত করে? বেশ, থিওরি তো বোঝা গেল। এবার চলুন দেখি এই দারুণ নীতিটাকে একটা মাত্র উপাদানের উপর কিভাবে প্রয়োগ করা যায়। আমাদের লক্ষ্য হল প্রত্যেকটা ছোট অংশের জন্য একটা করে নির্দেশিকা ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল তৈরি করা। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাকেই বলা হয় স্টিফনেস ম্যাট্রিক্স, আর এটাকে আমরা কে চিহ্ন দিয়ে লিখি। এই ম্যাট্রিক্সটা আসলে কি বলে জানেন? এটা বলে দেয় যে একটা উপাদানের ওপর বল দিলে সেটা সরণ কতটা হবে, মানে সহজ কথায় উপাদানটা কতটা শক্ত বা কতটা নরম। এই স্টিফনেস ম্যাট্রিক্সটা তৈরি করতে আমরা আমাদের সেই সোনালী নিয়মটাকেই ব্যবহার করি। দেখুন, বাহ্যিক কাজ ডেল ডব্লিউই হল বাইরে থেকে আসা ফোর্সের প্রভাব, আর অভ্যন্তরীণ কাজ ডেল ইউ হল উপাদানটার ভেতরে স্ট্রেস হিসেবে জমে থাকা শক্তি। এই দুটোর মধ্যে সম্পর্কটা তৈরি করা হয় উপাদানটার নিজের কিছু গুণ, যেমন তার এলাস্টিসিটি ই আর তার জ্যামিতিক আকার বি দিয়ে। তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স কে
একটি উপাদানের কোন দুটি বৈশিষ্ট্যকে সংযুক্ত করে। তো এই সব হিসেব নিকেশের পর আমরা একটা ফাইনাল ফর্মুলাতে এসে পৌঁছাই। আর এই খুব জরুরি ফর্মুলাটা মনে রাখার জন্য আমরা একটা সহজ মন্ত্র বা ছন্দের সাহায্য নেব। সূত্রটা হল K = of B ট্রান্সপোজ EB dV। জানি দেখতে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এটাকে মনে রাখার একটা দারুণ মজার উপায় আছে। BTEB, এই অক্ষরগুলো দিয়ে আমরা একটা লাইন মনে রাখতে পারি, বিদেশি টেকনোলজি এনে বানাবো দেশের ভবিষ্যৎ। কি দারুণ, তাই না? এটা শুধু ফর্মুলাটা মনে রাখতে সাহায্য করে না, বরং একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের আসল উদ্দেশ্যটাকেও মনে করিয়ে দেয়। বেশ, এখন তো আমাদের কাছে প্রত্যেকটা ছোট অংশের জন্য তার নিজস্ব ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানে স্টিফনেস ম্যাট্রিক্স কে আছে। এবার চলুন দেখি এই ছোট ছোট অংশগুলোকে জুড়ে কিভাবে সম্পূর্ণ কাঠামোটা তৈরি করা হয়। ব্যাপারটা অনেকটা একটা বিশাল জিগসো পাজল মেলানোর মতো। প্রত্যেকটা উপাদানের স্টিফনেস ম্যাট্রিক্স কে একটা বড় গ্লোবাল ম্যাট্রিক্সে, যাকে আমরা S বলি, সেটার মধ্যে ঠিক ঠিক জায়গায় বসিয়ে যোগ করা হয়। ঠিক যেমন আলপনার প্রত্যেকটা বিন্দু আর রেখা মিলে একটা সম্পূর্ণ নকশা তৈরি করে, এখানেও ঠিক তাই হয়। তাহলে সম্পূর্ণ কাঠামোর জন্য স্টিফনেস ম্যাট্রিক্স কিভাবে পৃথক উপাদানগুলি থেকে তৈরি করা হয়? তাহলে সবচেয়ে জরুরি কথাটা হলো, ফাইনাইট এলিমেন্ট মেথড শুধু একটা অঙ্ক কষার পদ্ধতি নয়, এটা আসলে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিংয়ের একটা নীলনকশা। এই কথাটা মাথায় গেঁথে নিন। এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য একটা ফর্মুলা নয়, এটা একটা চিন্তার পদ্ধতি। এই পদ্ধতিটাই আমাদের শেখায় কিভাবে অসম্ভব জটিল সমস্যাকে ছোট ছোট সমাধানযোগ্য বাস্তবতায় পরিণত করা যায়। আর এটাই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় শক্তি। আর এই চিন্তাভাবনার প্রয়োগ কিন্তু অসীম। ভবিষ্যতের জলবায়ু সহনশীল পরিকাঠামো বানানো, নতুন নতুন মেটেরিয়ালের আচরণ পরীক্ষা করা, এমনকি বায়োমেকানিক্সের মতো ক্ষেত্রে মানুষের শরীরের মডেল তৈরি করা, এই সব কিছুর মূলে কিন্তু এই একই পদ্ধতি রয়েছে। ডিজিটাল টুইনের মতো যে অত্যাধুনিক প্রযুক্তির কথা আমরা শুনি, তার ভিত্তিও কিন্তু এই ফাইনাইট এলিমেন্ট মেথড। তো এখন আপনি সেই গোপন কৌশলটা জানেন, যা দিয়ে বড় বড় ইঞ্জিনিয়ার আর শিল্পীরা মাস্টারপিস তৈরি করেন। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটা ব্যবহার করে কোন বড় আর জটিল সমস্যাকে আপনি প্রথম সমাধান করার চেষ্টা করবেন? ভাবুন, কারণ ভবিষ্যৎটা আপনার হাতেই।